রাস্তায় আজ তেমন ধুলো নেই। বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তাই সন্ধেটা বেশ ঠান্ডা ঠান্ডা। গাছের পাতা ফুরফুর করে হাওয়া বয়ে দিয়ে যাচ্ছে। এরকম দিনেই মনা ময়রার দোকানে ভিড় জমে, কিন্তু আজ দৃশ্যটা একেবারে অন্যরকম। দোকানের ঝাঁপ বন্ধ, কেমন একটা ঝিম ধরা অন্ধকারে ডুবে আছে জায়গাটা। দোকানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে একথাই ভাবছিল সঞ্জীব আর গগন। সঞ্জীব একবার গলা বাড়িয়ে দেখার চেষ্টা করলো দোকানের ভেতর দিকে। মনা ময়রা দোকানের ভেতরেই একটা ঘরে থাকে। রোজ সন্ধ্যাবেলা এই সময় দোকানটা খুলে দেয় সে। আজ কি হলো কে জানে। কি হলো বল দেখি? মনাদা আজও দোকান খোলেনি কেন? এরকম ঠান্ডা মতন আবহাওয়া, আর চপ টপ না হলে চলে নাকি বল? এই নিয়ে 2 দিন হলো দোকান খুলছে না মনাদা। হ্যাঁ, তাই তো দেখছি। ও মনা, মনা, বাড়ি আছিস নাকি? ও মনা, ভেতরে আছিস? ওদের দুজনের ডাকেও কোনো সাড়া পাওয়া গেল না। গগন একবার ভালো করে দেখার জন্য এগিয়ে গিয়ে ফেলে দেওয়া ঝাঁপের ভেতর দিকে দেখল। দোকানটার বয়স অনেক হওয়ায় এই ঝাঁপের এদিক ওদিক ফোকর হয়ে গেছে। গগন অন্ধকারে ভালো করে দেখার চেষ্টা করতেই ভেতরের দৃশ্য ফুটে উঠল চোখের সামনে। মনা ময়রা কেমন ঝুম মেরে দোকানের ভেতর দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের একটা মূর্তি। কোনো নড়াচড়া নেই। লোকটা ওদের দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। গগন ফোঁকর থেকে চোখ সরিয়ে নিল। তার কেমন যেন গা ছমছম করছিল মনাকে ওরকমভাবে অন্ধকারে ঝুম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে। সঞ্জীব গগনকে দেখে কিছু একটা বুঝতে পারল, তাই জিজ্ঞেস করল, কি হলো রে? তোর মুখ দেখছি সাদা হয়ে গেছে একেবারে। কি দেখলি? চর দেখি। হ্যাঁ, না, কই কিচ্ছু না, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। তবে তবে কি তবে তবে করতেছিস? দেখি সর দেখি। কি এমন দেখলি? দেখি সর। সঞ্জীব গগনের পাশ দিয়ে নিজেও উঁকি দিল ফোকরের ভেতর। দোকানের ভেতরটা ঝিম মারা একটা অন্ধকারে ঢেকে আছে। মিষ্টির কাঁচের সাজানোর জায়গাটা আর কয়েকটা টুল ছাড়া কিছুই চোখে পড়ল না তার। সঞ্জীব চোখ সরিয়ে নিল ফোকরটা থেকে। কই, কিছুই তো নেই। মনা কি কোথাও ঘুরতে গেছে নাকি? কিন্তু দোকানের ছাপ তো ভেতর থেকে তালা দেওয়া। কি ব্যাপার বলতো? ও মনা, মনা। বাড়ি নেই মনে হয়। চলো চলো, এখান দিয়ে চলো। মনার দোকানটার আশপাশটা ফাঁকা ফাঁকা, বাঁশঝাড় এদিক ওদিক। তবে দোকানের ঠিক পাশেই একটা বিশাল শেওড়া গাছ। তার ডালপালা দোকানটার ওপর একটা ছাউনি তৈরি করেছে। সন্ধ্যের আঁধারে এদিক ওদিক জোনাকির আলো জ্বলছে আর নিভছে। ওরা ফিরে যাবে বলেই ঠিক করল। এমন সময় ভেজা পাতার ওপর কাদের যেন হেঁটে আসার শব্দ হলো। দূরে রাস্তার অন্ধকার যেখানে ঘন হয়েছে সেখানে দুটো মানুষের অবয়ব দেখা গেল। অন্ধকার থেকে লণ্ঠন হাতে দুটো লোক হেঁটে আসছে। সঞ্জীব আর গগনের চেনা লোক, হরিকাকা আর ভবেশ। ভবেশ আসলে হরিকাকার চেলা। এদের দেখলে গা নিষ্পিস করে সঞ্জীবদের। ওরা মানুষ খারাপ না, কিন্তু কেমন যেন হামবড়া ভাব। সঞ্জীব গগনকে কিছু বলতেই যাচ্ছিল, হরি আর ভবেশ ওদের সামনেই দাঁড়িয়ে গেল। হরিও মাঝে মাঝে ওদের আড্ডায় যোগ দিত। মনার দোকানের আড্ডায় সবারই অবাধ যাতায়াত ছিল। কি হ্যাঁ, জগাই মাদাই, দাঁড়িয়ে কেন রে? মনা কই? দোকান খোলেনি নাকি? না, সেজন্যই তো দাঁড়িয়ে আছি। কি যে হলো, ডাকছি সাড়া দিচ্ছে না। কি যে হয় এর! ওই যে তোরা বিনি পয়সায় মিষ্টি খাস, দেখগে ওই জন্য রাগ করেছে। হ্যাঁ ঠিক, তোরা বিনি পয়সায় খাস, সেজন্যই দোকান খোলেনি। কি যাতা বলেন হরি কাকা, আমাদের পেছনে না লেগে মনাকে ডাক দেন দেখি। আপনি গান্নিগণ্যি মানুষ, আপনার ডাক ঠিক শুনবে। হরি ওদের কথায় মনাকে ডাকতে যাচ্ছিল। হঠাৎ দোকানের পাশের শেওড়া গাছের ওপর কেমন যেন খসখস করে শব্দ হলো, আর গাছের একটা ডাল নড়ে উঠল। ভারী কোনো প্রাণী গাছে উঠলে গাছে যেমন শব্দ হয়
ঠিক তেমনই। গাছের মাথায় কি বলতো? গাছের ডালপালা অত নড়ছে কেন? কোনো প্রাণী গাছের মাথায় উঠলো নাকি? এই বাঁদর টাদর নাকি রে? হরি কাকা, আপনি যখন বলছেন ওটা নিশ্চয়ই বাঁদরই হবে। ও বাঁদর লাফালেই ওরকম হয়। হ্যাঁ হ্যাঁ। গগন কোনো কথা বলল না, একভাবে শেওড়া গাছের দিকে দেখছিল সে। গাছের ওপরটা ঝুম ধরানো আধার, কিছু একটা যে ওখানে বসে আছে তা একেবারে ঠিক কথা, কিন্তু সেটা যাই হোক, বাঁদর নয়। সঞ্জীব দা, আমি বাড়ি যাব। এখানে বড্ড গা শীত শীত করছে। আমি বাড়ি যাব। মনাদা মনে হয় দোকান খুলবে না। চলো বাড়ি যাই, কাল আসবো। কি যে হলো লোকটার। ও হরি কাকা, আমরা চললুম। হ্যাঁ, আমিও তবে ওই চণ্ডী মণ্ডপের দিকে যাই। মনাটা দোকান খুললে ওর কাছ দিয়ে কটা সিঙাড়া কিনে এনে যেতাম। যাকে, এই ভবেশ, চল দেখি। ভবেশকে বলতে হতো না, হরির পেছন পেছন এমনিই সে সারাদিন ঘোরে। হরি এগোনো শুরু করতেই সেও তার পেছন পেছন হাঁটা শুরু করলো। সঞ্জীব আর গগন দোকানের দিকেই দেখছিল। রোজ এই দোকানটা খোলা থাকে, আজ 2 দিন হয়ে গেল বন্ধ। কেমন যেন একটা অন্যরকম লাগছে, সে কারণে এই জায়গাটা। সঞ্জীব একবার শেওড়া গাছের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো উল্টো দিকে। গগন ভয় ভয় সেদিকে একবার দেখল। তার মনে কু ডাকা শুরু হয়েছে, কিছু একটা অঘটন এখানে ঘটেছে, যা অশুভ। গগনও এবার তার পেছনে হাঁটা শুরু করল। রাত গভীর হয়েছে। ঝামাপুকুর গ্রাম এখন নিস্তব্ধ হয়ে আছে। বর্ষাকাল বলে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। নীলচে আলোতে চারিদিক কেমন মায়াময় হয়ে উঠেছে থেকে থেকে। এই গ্রামটা আকারে বেশ বড়, সে কারণেই বাড়িঘর সব ছড়ানো ছিটানো। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ অনেকটাই। নরহরি সামন্ত এ গ্রামের বেশ বড় লোক। তার বাড়িতে মুরগির খামার আছে। সারা রাত সেখানে আলো জ্বলে, আজও তাই জ্বলছে। নরহরির বাড়ির পাহারাদার বসে পাহারা দিতে দিতে ঘুমে ঢলছে। হঠাৎ লোকটা চমকে জেগে উঠল। রাস্তায় ভীষণ কুকুরের ডাক শোনা যাচ্ছে। লোকটা একবার মুরগির খামারের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে বিরক্তিভাব। লোকটা হাতে একটা লাঠি নিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে গেল বাড়ির মূল ফাটকের দিকে। চোর তো এভাবে কুকুর জাগিয়ে আসবে না, তবে কি কোনো জঙ্গলি জানোয়ার এলো নাকি? মূল ফাটক ঠেলে লোকটা রাস্তায় দেখল। রাস্তা একেবারে ফাঁকা, তবে কুকুরগুলো খামার যেদিকে সেখানকার পাঁচিলটার সামনে দাঁড়িয়ে একভাবে ডেকে যাচ্ছে। লোকটা সেদিকে আঁধারে যতদূর চোখ যায় দেখার চেষ্টা করলো, কিন্তু অন্যরকম কিছুই চোখে পড়ল না তার। এই যা, হুস হুস, কানের পর্দা জ্বেলিয়ে দিলি যে চিৎকার করে। ও থাম বেটারা, যা, এই যা। লোকটার কথা শেষ হলো না, কি একটা যেন হুড়মুড় করে শব্দ হলো। সাথে মুরগির খামারে পাখা ঝটপটানির শব্দ শোনা গেল, যেন কোনো ভয়ানক প্রাণী খামারে হামলা করেছে। লোকটা এক দৌড়ে এসে দাঁড়ালো খামারের সামনে। সেখানে এক অপার্থিব দৃশ্য ঘটছে। হালকা হলুদ আলোতে দেখা যাচ্ছে একটা গোলগাল মোটাসোটা লোক মুখে একটা মুরগি নিয়ে তারের জাল বেয়ে ওপরে উঠে যাচ্ছে। খালি গায়ে যেন পচন ধরেছে তার। লোকটা এক লাফে তার পেরিয়ে পাঁচিলে গিয়ে বসলো। এরপর এক লাফ দিয়ে লোকটা গিয়ে পড়ল রাস্তার ওপারে একটা বাঁশ ঝাড়ের ওপর। তারপর চোখের নিমেষে লোকটা লাফ দিয়ে পার হয়ে গেল বাঁশের পর বাঁশ। কয়েক মুহূর্তের মধ্যে অন্ধকারে গা ঢাকা দিল লোকটা। পাহারা দিতে থাকা লোকটা হা করে এই দৃশ্য দেখছিল। ভয়ে তার চোখ মুখ যেন পেঁকে গেল। একবার গোঁ গোঁ করেই আছড়ে পড়ল সে খামারের সামনে মাটিতে। তার এই গোঙানির শব্দে নরহরি সামন্তের বাড়ির ভেতর আলো জ্বলে উঠল। লোকজন সব উঠে পড়েছে এই শব্দের কারণে। বাইরে কুকুরের ডাক আরো তীব্র হলো। ভোরের আলো ফুটতেই ঝামাপুকুরের লোকজনের জীবনের গতি নিতে শুরু করে। আজও তাই, তবে আজ যেন একটা অন্যরকম হাওয়া চারিদিকে। একটা চাপা ভয় যেন
নিজের শরীর বিস্তার করছে গ্রামের ওপর। নরহরি সামন্তর বাড়ি আজ অনেক লোক জমা হয়েছে। সঞ্জীব গগনরাও আছে। কাল রাতে অনেক কষ্টে পাহারাদার লোকটার জ্ঞান ফেরানো হয়। তার মুখ থেকে সব কথা শুনে গ্রামের লোকজন ডেকে আনে সামন্ত বাড়ির লোকেরা। এর একটা বিহিত হওয়া দরকার। আমি আজ অবধি কারো পাকা ধানে মই দেয়নি, শেষে কিনা আমার খামার থেকে মুরগি চুরি হলো। মোড়ল মশাই, এর একটা বিহিত কিন্তু আপনাকে করতেই হবে। আরে হ্যাঁ বাপু, করব। আগে কে এই কাজ করেছে সেটা তো জানতে হবে নাকি? ওহে বলাই, লোকটা কেমন দেখতে ছিল একবার খুলে বল দেখি। এই গ্রামের কেউ হলে তাকে আমি গ্রাম ছাড়া করব। বল দেখি চটপট। গ্রামের মোড়ল বিপিনবাবুর কথায় বলাই ভয়ে ভয়ে তার দিকে দেখল। তার চোখ মুখ তখনও সাদা হয়ে গিয়েছিল একেবারে। একবার রাস্তার ওপারের সেই বাঁশবাগানের দিকে দেখে নিল সে। তারপর বলল, কোনো মানুষ ছিল না গো মোড়লদা। লোকটা এই গাবদা চেহারার ছিল, কিন্তু কেমন যেন বাদরের মতো লাফ দিয়ে ওই ওই পাশ বাগানের উপর দিয়ে একটা মুরগি মুখে নিয়ে পালিয়ে গেল। আমার কথা বিশ্বাস করো, সে আর যাই হোক মানুষ ছিল না, সে মানুষ ছিল না গো মোড়লদা। কি যাতা ঘোড়া ডিম বকছিস রে? নেশা করেছিলি নাকি? অত ভারী চেহারার মানুষ কখনো অমন ভাবে লাভ দিতেই পারে না। ঠিক করে ভেবে বল, কি হয়েছিল? আমি সত্যি কথাই বলতেছি গো, একটা বাড়ি চেয়ারের লোক, কিন্তু তার গায়ে কেমন যেন পোষা গন্ধ। এক লাফ দিয়ে সে রাস্তা পার হলো। তারপর বলাই আবার কাল রাতের কথা বলল পরপর। কিন্তু সেখানে দাঁড়ানো কেউ তার কথা বিশ্বাস করল না। শুধু গগন যেন কিছু একটা বুঝতে পেরে গালে হাত দিয়ে ভাবতে শুরু করলো। তারপর সঞ্জীবের কানে কানে বলল, সঞ্জীব দা, কাল সন্ধ্যের কথা মনে আছে? কালকে আমরাও তো ওরকম কিছু একটাকে মনাদার দোকানের ওখানে গাছের উপর দেখেছিলাম। তা মনে পড়ছে কিছু? ঠিক বলেছিস। এখানে কিছু বলিস না, দেখছিস না বলাইদের কথা এরা বিশ্বাস করছে না। আজ সন্ধেবেলা চল দেখি ওই মনাদার দোকানে কি ব্যাপার। যাকে এখন মাঠে চল, নইলে বর্ষা নেমে গেলে সব কামকাজ পণ্ড হবে। চল। সঞ্জীব আর গগন এবারে মাঠের দিকে চলে গেল। গ্রামের অন্য লোকেরাও নিজেদের কাজে যাওয়াটাই ঠিক মনে করলো। বলাই পাহারাদারের কথা কেউ বিশ্বাস করতেই চাইল না। তবে কিছু একটা যে কাণ্ড ঘটেছে সেটা সবাই বুঝল। মোড়লও নিজের বাড়ির দিকে হাঁটা দিল। সারাদিন কাজের মধ্যে থাকায় মাথা থেকে সব বেরিয়ে গিয়েছিল সঞ্জীব আর গগনের। তবে সন্ধে হতেই দুজনে গুটি গুটি এসে হাজির হলো মনা ময়রার দোকানের সামনে। আজ দোকান খোলা, একটা মিটমিটে আলো জ্বলছে দোকানে। ওরা একটা বেঞ্চে বসলো। এই বেঞ্চগুলোর সব বাঁশ দিয়ে তৈরি। মনাই নিজের হাতে করেছিল সব। দোকানের মধ্যে মনা বসে আছে ঝোম হয়ে একটা টুলের ওপর। চপ সিঙাড়া কিছুই ভাজেনি আজ সে, উনুনটাও জ্বালেনি। মনাদা, কি হয়েছে গো তোমার? কাল দোকান খোলনি, আজ দেখছি সিঙ্গারা চপ কিছুই ভাজছ না। কি হয়েছে গো তোমার? গগনের কথায় মনা ময়রা কেমন যেন চোখে ওর দিকে দেখল। ঘোলা ঘোলা দৃষ্টি, আর কেমন একটা পোঁটকা পচা গন্ধ বেরোচ্ছে তার শরীর থেকে। খালি গায়ে একটা গামছা গায়ে দিয়ে বসে আছে লোকটা। কি রে, কথা বলিস না কেন? কি হয়েছে তোর? আর শুধু কাল বলে তো না, তার আগের দিনও দেখলাম তোর দোকান বন্ধ ছিল। কি হয়েছে রে? আর কাল নরহরি সামন্তর বাড়ি কি হয়েছে তুই জানিস? না, আমি জানবো কি করে? তোদের কি মনে হয় আমি করেছি ওসব? আমি ভূত না ধত্তি যে কাঁচা মুরগি খাবো? হ্যাঁ, আমি ওসবের কিছু জানি না। সঞ্জীব আর গগন চমকে উঠল মনার গলার শব্দে। এ কিরকম গলা হয়েছে মনার? এ তো মনার গলা নয়। সঞ্জীব আবার কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় পায়ের আওয়াজ পাওয়া গেল। মোড়ল বিপিন সাপুই এসে দাঁড়ালো মনার দোকানের সামনে। বিপিনবাবুর হাতে একটা টর্চ। এই ঝামাপুকুরে এখনও রাস্তায় আলো বসেনি।
বিদ্যুৎও ছিল না এখানে। এই কয়েক বছর হলো মাত্র এই গ্রামে বিদ্যুৎ এসেছে। ও, তোরাও আছিস দেখছি এখানে। যাই হোক, ঘনা, তোর সাথে কিছু কথা ছিল যে। কি কথা? আমার সাথে আপনার আবার কি কথা? আমি আজ দোকান বন্ধ করব। আজ কোনো কথা হবে না। এই, আজ তোরা আয় দেখি, আমি দোকান বন্ধ করব। থাম, আমার কথা শেষ না করে আমি যাব না। শোন, কাল সামন্ত বাড়ি থেকে কেউ রাতে মুরগি চুরি করেছে। ওদের পাহারাদার বলাই যা বলল, তাতে আমার কিন্তু তোর কথাই সবার আগে মনে হলো। যা চেহারার কথা বলল বলাই, সেই রকম চেহারা কিন্তু তুই ছাড়া আর কারো নেই এই গ্রামে। আমি ভালো মুখেই জানতে চাইছি, তুই কি এই কাজ করেছিস নাকি? মনা ময়রা এই কথায় উঠে দাঁড়ালো। সে এমনিতে লম্বা, তার উপর মিষ্টি বানানোর কারণে তার শরীরটাও বেশ বড়সড়। দোকানের যত মিষ্টি সে বেচে, অর্ধেকের বেশি নিজেই খেয়ে ফেলে। তবে এর আগে সঞ্জীব আর গগনের ওকে দেখে কখনো ভয় লাগেনি। আজ ভয় লাগলো। তার বিশাল দেহটায় আলোটা ঢেকে গেল। এই যে মোড়লদা, মুখ সামলে কথা বলো, নইলে মুন্ডু ছিঁড়ে নেব তোমার। আমি কাঁচা মুরগি খাই। কি বলতে চাইছো তুমি? তোর ভাব ভঙ্গি কিন্তু ভালো লাগছে না আমার। কি হয়েছে বল দেখি। তুই তো এরকম ছিলি না। এই কাজ যে তুই করেছিস সেটা আমি জানি। এখনো সময় আছে, ভুল স্বীকার কর। চুপ, বেরিয়ে যা তোরা এখান থেকে, নইলে। মনার গলার স্বর আরো খড়খড়ে হয়ে উঠল। কিন্তু এবার ওদের চোখে পড়ল মনার চোখ দুটো কেমন যেন লাল হয়ে চলছে, আর ওর মুখের দাঁতগুলো যেন সাধারণ মানুষের থেকে অনেক বড়। জিভ দিয়ে নিজের দাঁতগুলোকে চেটে নিল সে। তারপর খসখস করে বলল, কাল মুরগি খেয়েছি, আজ মানুষ খাবো। যদি তোরা এখান থেকে না চলে যাস, তোদেরই ধরে খেয়ে নেব। যা, পালা। প্রাণে না মরতে চাইলে এই দোকানের ধারে কাছে আর কখনো তোরা আসিস না। যা, পালা। মনার হুঙ্কারে সঞ্জীব আর গগন যেন কেঁপে গেল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ওরা। বিপিনবাবুও দুপা পিছিয়ে এলেন মনা ময়রার ওই চেহারা দেখে। ওরা নিশ্চিত হলো এ আর যাই হোক মনা ময়রা নয়। মনা একটা হাত তুলে দোকানের ঝাপটা টেনে নামিয়ে দিল ওদের মুখের ওপর। ঝাঁপ পড়ার সাথে সাথে ওর দোকানের আলোটাও বুঝে গেল। ঘুটঘুটে অন্ধকারে ওরা তিনজন দাঁড়িয়ে থাকলো শুধু। বিপিনদা, চলো। এখানে কালকেও আমার গা শীত করছিল, আজও করছে। চলো এখান থেকে, চলো। চল, চণ্ডী মণ্ডপের দিকে চল। আমার একটা কথা মনে হচ্ছে, কিন্তু এখানে আর নয়। চল চল। মোড়ল সঞ্জীব আর গগন এবার গুটি গুটি হাঁটা দিল গ্রামের চণ্ডী মণ্ডপের দিকে। মোড়লের হাতের টর্চটাই ওদের আলোর মূল উৎস। গ্রামের এদিক ওদিক এখন চাপ বাঁধা অন্ধকার জমে আছে। ওরা একটা বাঁধের ওপর দিয়ে হাঁটছিল। বাঁধটা বেশ লম্বা। এই বাঁধ দিয়েই জমিতে জল দেওয়ার ব্যবস্থা হয় এই ঝামাপুকুরে। বাঁধটা পেরোতে প্রায় মিনিট কুড়ির বেশি সময় লাগে। গগন হাঁটতে হাঁটতে বারবার এদিক ওদিক দেখছিল। তার শুধু মনে হচ্ছিল কেউ যেন ওদের পেছন পেছনেই আসছে। ভয় ভয় থাকলেও মোড়লকে সব জানানো দরকার, সেটা ভেবেই গগন বলল, মোড়লদা, আমার মনে হয় মনাদার মধ্যে কিছু একটা ঢুকেছে। দেখছো না, কেমন যেন হাব ভাব করছিল। তোমার মনে হলো না? আমারও তাই মনে হয়। তবে ওটা মনা হোক বা যেই হোক, তার মুখে রক্ত লেগে গেছে। গ্রামে যে আর কি উৎপাত করবে কেই জানে। যাই হোক, চল আমরা চণ্ডী মণ্ডপে যাই। সবার সাথেই ব্যাপার নিয়ে একটা আলাপ আলোচনা হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। পাশের গাঁ লতাশি দেখে আমি একজনকে ডাক দিয়েছি,
দেখি সে এলো কিনা, একটু টেনে পা জ্বালা দেখি। ওরা কথা বলতে বলতে হাঁটছিল, তবে গগনের ধারণাই ঠিক। ওদের পিছনে সত্যি একটা ছায়া ছায়া কেউ অতি সাবধানে এগোচ্ছিল। ওদের হাতের জোরালো আলোর জন্য অন্ধকারের জিপটা ওদের আক্রমণ করতে পারছিল না। ধান ক্ষেতের মধ্যে থেকে ছায়াটা ওদের ঘৃণা ভরা চোখে একবার দেখল। তার সারা শরীর যেন রাগে ফুলে ফুলে উঠছে। একবার দাঁত পিষে ছায়াটা সাপের মতো হিসহিস করে বলল, আমাকে জব্দ করবি? বেশ, আজ এই মোড়লের শেষ দিন। আমাকে আটকাবে এরকম সাহস কারো নেই। বাঁধটা প্রায় শেষ হয়ে এলো। সামনের রাস্তাটা পেরোলেই একটা বাঁক, তারপরেই গ্রামের চণ্ডী মণ্ডপ। সঞ্জীব, গগন আর মোড়ল তিনজন অন্ধকারে অতি সাবধানে সেদিকে এগিয়ে গেল। ধান ক্ষেতের থেকে ছায়াটা উঠে স্যাঁত করে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। চণ্ডী মণ্ডপে সবাই অনেক রাত অবধি বসে এই ব্যাপার নিয়ে আলোচনা করল। এই আলোচনাতে হরি, ভবেশ, গগন ছাড়াও আরও একজন ছিল। এনাকে কেউ চেনেন না। ইনি লতাশি গ্রামের লোক, মাঝবয়সী। আলোচনাটা তাকে ঘিরেই হচ্ছে। চণ্ডী মণ্ডপ থেকে বেশ খানিকটা দূরে একটা গাছের ওপর একজন বসে ওদের কথাই শুনছিল। সেও বেশ অবাক হয়েছে এই নতুন লোকটাকে দেখে, তবে রাগ আর ঘেন্না তার দুটো লাল চোখ দিয়ে ফেটে বেরোচ্ছে একেবারে। ওদের অলক্ষ্যেই সে ঠিক টিকটিকির মতো গাছ বেয়ে নেমে এসে আঁধারে মিলিয়ে গেল। আজ রাতের এই বাতাসে মৃত্যুর এক ছায়া যেন সে ছড়িয়ে দিতে চায়। চণ্ডী মণ্ডপে সবার আলোচনা প্রায় শেষ হয়ে এসেছে। রাত গভীর হয়েছে। কালো আধার চাপ হয়ে আছে ঝামাপুকুর গ্রামের এদিক ওদিক। বাঁশঝাড়, শেওড়া গাছ সবই কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস নিয়ে একেবারে থম মেরে দাঁড়িয়ে আছে। মোড়ল বিপিনবাবুর বাড়ি গ্রামের মাঝ বরাবর একটা বিশাল পুকুর বাড়ির সামনে। লম্বা তাল গাছ ঘিরে আছে পুকুরটাকে। বাড়ির সাথে একটা গোয়ালঘরও আছে। বেশ সম্ভ্রান্ত ব্যক্তি এই মোড়ল বিপিনবাবু। চারিদিক চুপচাপই ছিল। গোয়াল ঘরে একটা আলো জ্বলে সারা রাত, সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য। আলোর ছটা এসে পড়ে উঠোনে। সেই ছটায় নারকেল গাছগুলোর ছায়া পড়েছে। হঠাৎ ছায়াটা একটু দুলে উঠল। নারকেল গাছের ওপর ঠিক বিশাল একটা জন্তুর মতো কিছু লাফ দিয়ে এসে পড়ল। কয়েক মুহূর্ত এদিক ওদিক দেখে ছায়াটা গাছ বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই ছায়াটা লাফ দিয়ে এসে পড়ল উঠোনে। লম্বা লম্বা পা ফেলে সে গিয়ে দাঁড়ালো বাড়ির একদিকে। দোতলা বাড়ি, পরপর জানলা। সব থেকে ওপরের ঘরেই থাকে মোড়ল বিপিন সাপুই। ছায়াটার পাগুলো এবার লম্বা হতে শুরু করলো, ঠিক যেন বাঁশের মতো ধীরে ধীরে তার পা লম্বা হয়ে ছায়াটা সব থেকে ওপরে মোড়লের ঘরের জানলায় পৌঁছে গেল। ঘরের মধ্যে একজন লোক জানলা থেকে পিছন ফিরে শুয়ে আছে। একটা মিটমিটে আলোতে ঘরটা ভরে আছে। জানলা দিয়ে ছায়াটা দুটো হাত লম্বা করে ঠকিয়ে দিল। হাত দুটো শুয়ে থাকা মানুষটার গলা লক্ষ্য করে এগোচ্ছিল। নখযুক্ত গোদা গোদা দুটো হাত, মাংস পচে খসে পড়ছে যেন। হাত দুটো লোকটার গায়ে ছোঁয়া লাগতেই যেন একটা ঝটকা খেলো। লোকটাও লাফ দিয়ে উঠে বসে জানলার দিকে ফিরল। মনা ময়রা জানলায়, পুতির মতো চোখ জ্বলছে তার, দাঁতগুলো বিস্ফারিত। মনা ময়রা অবাক হয়ে দেখল খাটে যে বসে আছে সে বিপিন মোড়ল নয়, এ সেই চণ্ডী মণ্ডপের লোকটা। তাকে ফাঁদে ফেলা হয়েছে বুঝেই মনা ময়রা এক ঝটকায় নিজের দেহটাকে সাধারণ করে ফেলল, আর ঠিক জন্তুর মতো দৌড়ে চলল উঠোন পেরিয়ে বাড়ির বাইরের বাঁশবাগানের দিকে। ওদিকে ঘরের ভেতর থাকা লোকটার চিৎকারে অনেকে বিপিনবাবুর বাড়িতে জড়ো হয়েছে। সবাই এই লোকটার কথা মতোই বিপিনবাবুর বাড়ি গিয়ে এদিক ওদিক অপেক্ষা করছিল। হরি উত্তেজিত হয়ে লোকটাকে জিজ্ঞেস করল, চরণতান্ত্রিক, সে কোন দিকে গেল? আর ওটা কি সত্যি মনা ময়রা ছিল?
হ্যাঁ তান্ত্রিক, সত্যি করে বলো, ওটা কি সত্যিই মনা ময়রা ছিল? হ্যাঁ, ওটা আপনাদের মনা ময়রাই ছিল, কিন্তু আমার অন্যরকম কিছু একটা মনে হচ্ছে। সে নির্ঘাত ওর ডেরায় গিয়ে লোকবে এখন। এরকম অশরীরী জীবরা নিজেদের ডেরা ছেড়ে শিকার ধরা ছাড়া বেরোয় না। এখন আমাদের উচিত ওখানে যাওয়া। হ্যাঁ, চলো চলো, আগুন নাও সবাই সাথে। কয়েক মিনিট পরেই একদল লোক হাতে আগুন নিয়ে হেঁটে চলল বাঁধের ওপর দিয়ে। জলে তাদের ছায়া পড়েছে। সবার মুখেই এক যুদ্ধ জয় করার ভাব ফুটে উঠেছে। সমবেত পায়ের আওয়াজে রাতের বাতাস কেঁপে উঠছে। দূর থেকে গাছের ডালে বসে ছায়াটা দেখল গ্রামের মানুষের এই রণরঙ্গিনী যাত্রা। দেখেই সে আধারে গা ঢাকা দিল। কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই এসে হাজির হলো মনা ময়রার দোকানের সামনে। বিশাল শেওড়া গাছটা থেকে থেকে দুলছে। কোনো হাওয়া বাতাস নেই, তবু গাছটা থেকে থেকে দুলছে। দোকানটা থম হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেদের হাতের মশালের আলোতে জায়গাটায় আলোর রোশনাই লেগে গেছে একেবারে। গাছের ওপরে কে? নেমে এসো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। নেমে এসো বলছি। আমি চরণতান্ত্রিক, তোমাকে আদেশ করছি, নেমে এসো বলছি। গাছের ওপরে ডালপালা নড়ে উঠল, যেন প্রবল আক্রোশে কেউ লাফালাফি করছে। গাছের ওপর থেকে মনা ময়রার কর্কশ গলা শোনা গেল। ওরে আমার বড় তান্ত্রিক ঠাকুর এলেন গো, নামবো না। কি করবি তুই? আমি নামবো না। যা 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 পারিস করে নে। বেশ, আমার আর কোনো উপায় রাখলি না তুই। নিজের দোষে তুই আজ শেষ হবি। জয় মা, শক্তি তেরে মা। চরণতান্ত্রিক এ কথা বলে এক হাতে পকেট থেকে ছাই বের করে মুখের কাছে ধরে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ল। তারপর ফু দিয়ে ছড়িয়ে দিল শেওড়া গাছের দিকে। ছাইয়ের গুঁড়ো বাতাসে মিশে শেওড়া গাছের দিকে ভেসে গেল। আর সাথে সাথে গাছের ডালপালা যেন থরথর করে কেঁপে উঠল। তারপর সেখানে দাঁড়ানো সবাইকে অবাক করে দিয়ে একটা বিশাল আকৃতির মুসকলো গাছ থেকে আছড়ে পড়ল মাটিতে। আজ বৃষ্টি না হয় ধুলো উড়ল বেশ খানিকটা। ধুলো কাটতে সবাই দেখল মনা ময়রার দেহটা পড়ে আছে। বিকৃত মুখ, তার গায়ে পচন ধরেছে। দাঁত বের করে সে সবাইকে দেখে দানবের মতো হিসহিস করল। তুই কে? সত্যি করে বল, তুই মনা ময়রা নোস? আমি জানি কে তুই, বল। এ কথা বলেই চরণতান্ত্রিক হাতে আবার ছাই নিয়ে উড়িয়ে দিল বাতাসে। আগুনের বৃষ্টির মতো সেই ছাই উড়ে গিয়ে পড়ল মনা ময়রার দেহে। বলছে বলছে আমি আমি হলাম ক্ষীরদ মল্লিক। যখন বেঁচে ছিলাম এই নামটাই আমার ছিল। আজ থেকে প্রায় 50 বছর আগে আমি এই ঝামা পুকুরে বাস করতাম। সে সময় তো আর এখনকার মতো এত ওষুধপত্র ছিল না, তাই সামান্য ক্ষুধা মান্দরকে মারা পড়েছিলাম। মরার পরে এই শেওড়া গাছে বাসা বেঁধেছি। আজ প্রায় বহু বছর হলো। তারপর একদিন দেখলাম এই লোকটা এখানে দোকান দিল। তারপর থেকে এই লোকটার উপর আমার নজর ছিল। তার মানে তুমি মনা ময়রাকে হত্যা করেছো? না, আমি মনা ময়রাকে মারিনি। হঠাৎ সেদিন দেখলাম ও লোকটা নিজেই খাবি খাচ্ছে মাছের মতো। আর খাবি খেতে খেতেই লোকটার যখন দম ফুরলো, আমি এসে বাসা করলাম ওর শরীরের মধ্যে। কতদিন পর একটা টাটকা মানব মৃত শরীর পেয়ে আর নিজের লোভ সামলাতে পারিনি। মনা ময়রার মুখ থেকে ক্ষীরদ মল্লিকের প্রেতের সব কথা শুনে সকলের পিঠ বেয়ে যেন সাপের মতো একটা কিছু নেমে গেল। কারোর মুখ থেকেই আর কোনো কথা সরছিল না। বেশ, তবে এবার এই শরীরটা ছেড়ে দাও, আর সাথে এই গ্রামটাও ছেড়ে দাও। যাও, ছেড়ে দাও এই শরীরটা। যাও, চলে যাও এখান থেকে। না, আমাকে কেউ এই গ্রাম ছাড়া করতে পারবে না। ভয়ানক একটা চিৎকার করে মনা ময়রার মুখ থেকে ধোঁয়ার মতো বেরোলো ক্ষীরদ মল্লিকের প্রেত। আর বেরিয়েই ধোঁয়ার মতো গিয়ে শেষে ধরল
শেওড়া গাছের ডালপালার মধ্যে। মনা ময়রার পচা গলা দেহটা পড়ে রইল গাছের তলায়। শোনো, তোমরা জানো এরপর কি করতে হবে। দেরি করো না। শোনো, আগুনের থেকে পবিত্র আর কিছু নেই। অশুভ কোনো কিছুকে জয় করতে আগুনের থেকে বড় অস্ত্র আর দুটো হয় না। চরণতান্ত্রিকের কথা শেষ হতেই গ্রামের লোকের মশালগুলো একের পর এক এসে পড়ল শেওড়া গাছের ওপর। কয়েক মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে গাছটা জ্বলে উঠল। তার ডালপালা মরমর করে এদিক ওদিক ভেঙে পড়তে লাগলো। শ্মশানে মনা ময়রার চিতার সামনে দাঁড়িয়েছিল সবাই। সবার মনেই অনেক প্রশ্ন। মনা ময়রার নিজস্ব কোনো আত্মীয় স্বজন ছিল না। গ্রামের লোকজনই তার সৎকার করল। আগুনে কাঠ ফাটার শব্দ ছাড়া সেই সময় শ্মশানে আর কোনো শব্দ ছিল না। একটা কথা জিজ্ঞেস করব তান্ত্রিকদা, বলছি যে মনাদাকে ক্ষীরোদ মল্লিকের ভূত হত্যা না করলে কে, মানে কে করলো হত্যা? আমরা তো কিছুই বুঝতে পারছি না গো। মনা ময়রাকে মনা ময়রা নিজেই হত্যা করেছে। হে, মনা ময়রার খাদ্যাভ্যাস ওকে করে তুলেছিল মেদবহুল। হয়তো ভয়ানক হৃদরোগেও আক্রান্ত ছিল সে। সেদিন মনা ময়রা হৃদরোগেই মারা গেছিল, বুঝলে? আর তারপর সেই সুযোগে ওই ক্ষীরোদ মল্লিকের প্রেত এসে প্রবেশ করেছিল সদ্য মৃতদেহে। মনা ময়রা যা মিষ্টি তৈরি করত তার সিংহভাগ নিজেই খেয়ে ফেলতো। শরীরের অতিরিক্ত মেদি মানুষটার জন্য কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। জ্বলতে থাকা চিতার আগুন এবার প্রায় শেষ হয়ে এসেছিল। একটা কনকনে বাতাস বয়ে গেল সবার শরীরের ওপর দিয়ে। চরণতান্ত্রিক একবার শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। আচ্ছা, আজকের গল্প শেষ হলো, কিন্তু কিছু কথা বলার আছে। সেটা হলো এই যে চরণতান্ত্রিক ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমার অবভিয়াসলি নিজের বানানো। তো এই ক্যারেক্টার নিয়ে আমি আরও কিছু ভিডিওস আনতে চলেছি, পরপর আসবে না। আমি চাইবো এটাকে যে বিভিন্ন ধরনের স্টোরির মধ্যে দিয়ে চরণতান্ত্রিককে যাতে কার্টুনস অ্যানিমেশনসের একটা বিশেষ অঙ্গ করে তোলা যায়। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।